দর্শক, মাছরাঙা সংবাদ এবং বিরতি পেরিয়ে আমরা আবারও চলে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আরেকজন অতিথিকে নিয়ে। আজকে দ্বিতীয় ঘন্টায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সঙ্গীত শিল্পীকে। তিনি কমলেশ কুমার দাস। দর্শক, চলুন আমাদের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি, বিশেষ করে ছুটির দিন সকালবেলা আমরা গান শুনবো, সেজন্য আরো একটু বেশি ভালো আছি। স্যার, আমরা একজন সঙ্গীত শিল্পী এলে যে প্রশ্নটি সচরাচর আমরা করে থাকি যে রেওয়াজের কথাটা, প্রতিদিন সকালে কি রেওয়াজ করা হয়? এটি একেবারে অখণ্ডভাবে প্রতিদিন হয় না, তবে করতে হয়। করতে হয়, ধরুন সপ্তাহে 2-3টা দিন তো মিনিমাম করতেই হয়। আর সুযোগ পেলে অনেক সময় সকালেও হয়ে যায়, আবার সন্ধ্যাতেও হয়। আচ্ছা, এটা সুযোগের উপর নির্ভর। কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে ধরাবাঁধা নিয়মটা প্রাথমিক পর্যায়ে প্রতিদিনের জন্যই বাধ্যতামূলক। যখন কোনো শিল্পী জীবনের প্রাথমিক পার্ট নিতে চান, তখন তার তৈরি হবার সময়, তখন তৈরি হতে গেলে তাকে নিয়মিত চর্চাটার ভেতরেই থাকতে হয়। এখন যখন তিনি একটা স্তর পেরিয়ে আরেকটু অভিজ্ঞতায় পুষ্ট হতে থাকেন, তখন তার অনেকগুলো ছাড় দিতেই হয় জীবনের বাস্তবতার কারণে। স্যার, যখন অভিজ্ঞতা পুষ্ট ছিলেন না, তার মানে সেই ছোটবেলার গল্প একটু শুনতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে? রাজশাহীতে? আমি ব্যক্তিগতভাবে আমার জন্ম নওগাঁ জেলার মান্দা উপজেলায়। আচ্ছা। নওগাঁর মান্দাতে একটা গ্রাম আছে, গোবিন্দপুর গ্রাম। সেখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা গ্রামেই। কিন্তু আমি সৌভাগ্যবান এই কারণে যে আমার বাবা মা অনেক বেশি দূরদর্শী মানুষ ছিলেন, আর সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন বলেই সম্ভবত পারিবারিক পরিমণ্ডলে একটা সাংস্কৃতিক আবহ তারা তৈরি করেছিলেন। আচ্ছা। সে কারণে আমি যদিও পেশাদার শিল্পী বলতেই যেটা বোঝায় সেটা আমার হয়ে ওঠাও হয়নি, কিন্তু আমার ছোট ভাই, সে দিল্লিতে থাকে, অখিল কুমার দাস, সে ক্লাসিক্যাল মিউজিকেই এখানে ঢাকা মিউজিক কলেজে সে ফার্স্ট হয় বোর্ডে। তারপরে স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে যায়, শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রে দিল্লিতে, এবং সেখানে বিমিউজ এমইউজ করে সেখানেই সে গানের যে ওস্তাদি ব্যাপারটা সেটা সে করে। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা এখনো হয়নি। আমার ক্ষেত্রে প্রফেশনালি যেটাকে গানটাই সবকিছু, তা আমার হয়ে ওঠে। স্যার, আপনার সম্পর্কে তো আমরা জানবো, আপনার ছোটবেলার প্রসঙ্গে আমরা যেতে চাই, তবে তার আগে দর্শকদেরকে আপনার সম্পর্কে একটু জানিয়ে আসি। থ্যাঙ্কস। দর্শক, আমাদের সাথে আজকে দ্বিতীয় ঘন্টার অতিথি হয়ে আছেন কমলেশ কুমার দাস, একজন সঙ্গীত শিল্পী। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে পঞ্চকবির গান চর্চা ও গবেষণা করছেন তিনি। সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ অমরেশ রায় চৌধুরী, ওস্তাদ হরিপদ দাস, ওস্তাদ আব্দুল জব্বার ও ওস্তাদ রবিউল ইসলামের কাছে। 2004 সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীতে তালিকাভুক্ত হন নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের জন্য। গুণী এই শিল্পী হারানো দিনের গান, আধুনিক গানেরও সমান পারদর্শী। এ পর্যন্ত তার 4টি একক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীত চর্চার পাশাপাশি যুক্ত আছেন নজরুল পরিষদের সাথেও। চলুন দর্শক, আমরা অতিথি আলাপনে ফিরে যাই। স্যার, যে জায়গাটাতে ছিলাম, আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার শৈশবের কথা। যেমন থাকে না যে শৈশবে অনেকেই অনেক দুষ্ট থাকে, আবার অনেকে অনেক শান্ত থাকে। তা আপনি কিরকম ছিলেন? দুষ্ট ছিলেন নাকি খুব শান্তশিষ্ট ছিলেন? আমি বোধহয় দুটোর মাঝামাঝি ছিলাম। আচ্ছা। দুষ্টুমি ওইটুকু ছিল যে বাবা ভীষণ কড়া মেজাজের মানুষ ছিলেন। তার নিয়ম নিষ্ঠার বাইরে গেলেই উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, মারধর করতেন। আচ্ছা। তো সেই জন্য বাবাকে তুষ্ট রাখার জন্য বাবার সামনে খুব ভদ্র ছেলে ছিলাম। আর যে মুহূর্তে বাবা একটুখানি অবসর দিতেন, আমরা একটু অবসর পেতাম, সেই মুহূর্তে আমার পছন্দের যে কাজগুলো সেগুলো আমি করতাম। যার অনেকগুলো হয়তো তথাকথিত মূল্যবোধের ভিত্তিতে খুব বেশি পছন্দনীয় ছিল না। তো সেই অর্থে আমি দুষ্টু ছিলাম। আবার ভদ্র ছিলাম এই অর্থে যে বাবার প্রত্যাশা ছিল আমি খুব ভালো লেখাপড়া করি, তো লেখাপড়াতে আমি কখনো ফাঁকি দিতাম না। আচ্ছা, মানে আমরা বলতে পারি যে আপনি ছোটবেলায় একটু চাপা দুষ্টু ছিলেন, বলতে পারেন। স্যার, ছোটবেলায় গান গাওয়াটা শুরু হয়েছিল কিভাবে? গান গাওয়াটা শুরু হয়েছিল, যেটা আমি আগেই বলেছিলাম, যে আমাদের পারিবারিক পরিবেশটা ছিল এমনটাই সাংগীতিক পরিবেশ। বাবা নিজে তবলা বাজাতেন এবং গানের অনেক মৌলিক বিষয়গুলো উনি অনেক ভালো জানতেন, যেটার কারণে বাবা একটা সাংগীতিক পরিবেশের ভিতরে থাকার সুবাদে আমার নিজের বড় দুই ভাই, একজন বর্তমানে ড্যাফোডিলস ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ডক্টর সুশীল কুমার দাস, তিনি খুব ভালো গান করতেন ছোটোবেলা থেকেই। এরপর আমার আর এক বড়ো ভাই, উনি এখন কলকাতায় থাকেন, সুনীল চন্দ্র দাস,
তিনি নিজেও খুব পশ্চিমবঙ্গের বাংলা গানগুলো খুব ভালো করতেন। তাদের কাছে শুনে শুনে, আর বাসায় যেহেতু রেডিও ছিল, কলকাতা রেডিওর গানগুলো আমাদের শুনতে হতো, সেটা বাবা অনেকটা এমন বাধ্যতামূলক ছিল না যে আমাদের শুনতেই হবে, কিন্তু তিনি অন করলে শুনতেন, আমাদেরকেও শুনতে হতো। সেই শোনা দিয়েই অন্তত গান শোনার ব্যাপারে গানের যে পরিচয় সেটা শৈশবে হয়েছিল। আর স্কুলের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমার অংশগ্রহণটা ছিল বাধ্যতামূলক, আমি থাকতামই। তার মানে আপনি ভালো গান করতেন দেখে হ্যাঁ, আপনাকে বারবার ডাকা হতো। ছোটবেলায় আমাদের অঞ্চলে যারা গান বাজনার সঙ্গে যুক্ত বা পরিচিত, তারা জানতেন যে আমাদের পরিবারে আমি, আমার ছোট ভাই, এরা সবাই, আমার বড়দারা, সকলেই স্কুল পর্যায়ে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। স্যার, ছোটবেলায় গান গাওয়ার কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? নিশ্চয়ই মনে আছে। কেন যে স্কুলের তো স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, এই সমস্তগুলো তখন হতো গ্রামে। এটা শুনলে কিন্তু এখন অনেকটা অবাক হবার মতো, কিন্তু সত্যি সত্যিই তখন হতো। আরেকটি ছিল যে আমি ছোটবেলাতেই গান গাওয়ার কারণে পরিচিতি বোধহয় ওইভাবে হয়েছিল কিনা জানি না, তবে শিক্ষকরা বোধহয় বলতেন, যে কারণে আমি পার্শ্ববর্তী গ্রামের বা পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলগুলোতেও অনেক অনুষ্ঠানে আমাকে ডাকা হতো গান গাইবার জন্য, এবং আমি গান করেছি। যেমন আমাদের ওখানে একটা স্কুল আছে, মৈনম হাই স্কুল, এটা খুব অনেক পুরনো স্কুল, সেখানে আমি গান করেছি। আমাদের উপজেলা সদরে মান্দা হাই স্কুল, ওটাকে কালিকাপুর হাই স্কুল বলে, সেই স্কুলে আমি গান করেছি। চকুলি বলে একটা স্কুল আছে, সেখানে আমি গান করেছি, খুব ছোটবেলায় কিন্তু সেগুলো। স্যার, একটু মায়ের কথা শুনি, যে মা কিরকম ভাবে মা দেখতেন আপনার ছিলেন গান গাওয়া? ধরিত্রীর মতো, কি বলবো, সর্বংসহা মা। আমার মায়ের, যেহেতু আমরা 6 ভাই 1 বোন, একটা বিশাল সন্তানের বোঝা, এবং তার সঙ্গে বাবার বলবো অনেক অনেক ছোটোখাটো বিষয়ে অত্যাচার, গঞ্জনা, সেগুলো সহ্য করতেন। আর মা অন্তরের অন্তঃস্থলে ছিলেন একজন দেবী, মহিষী নারী। তার কাছে আমরা কোনোদিন কখনো অনুদার কিছু দেখিনি। ঔদার্যের এক বিশাল প্রতিচ্ছবি ছিলেন আমার মা, যেন সকলের জন্যই শুভকামনা তার অন্তরে থাকতো। সেটি নিয়ে আমাদের বড় হয়ে ওঠা। আপনার গান গাওয়াকে কিভাবে দেখতেন তিনি? মায়ের ব্যাপারটা ছিল এরকম যে আমরা যেহেতু সন্তান ছিলাম, তো আমাদের সবটাই তার কাছে ভালো ছিল, উৎসাহের ছিল, তিনি উৎসাহ দিতেন। এইটাই। আর নিজে কি গান করতেন তিনি? মাকে ওইভাবে একেবারে যেমন হারমোনিয়াম ধরে গান করা সেটা শুনিনি, তবে গুনগুন করে তো গান করতেনই। আচ্ছা আচ্ছা। তবে আজকে আমরা আপনার গুনগুন করে কোনো গান শুনবো না, আপনার কাছ থেকে আমরা পুরো গান শুনবো, তবে একটি বিরতির পর। থ্যাংক ইউ। দর্শক, একটু বিরতি নেবার সময় হচ্ছে, আমাদের ছেড়ে কোথাও যাবেন না, ফিরে এসে আমরা গান শুনবো। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। কমলেশ কুমার দাস সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন আজকে, এবং যেহেতু আমরা ফিরে এসেছি, আমরা তাকে পাঠিয়ে দিয়েছি আমাদের গানের মঞ্চে। প্রথমে আমরা কোন গানটি শুনবো? রজনীকান্ত সেনের আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। চমৎকার। জি। দর্শকদের গান শোনার আগে জানিয়ে দিই, আমাদের শিল্পীকে সঙ্গত করবার জন্য আছেন আজকে এসরাজে অসিত বিশ্বাস এবং তবলায় মোহাম্মদ আলী। স্যার, আমরা গান শুনি। থ্যাংক ইউ। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে
প্রেমকে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। বাঁধিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, পেড়েও তো কিছু নাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। চমৎকার চমৎকার। চমৎকার একটি গান দিয়ে আমাদের রাঙা সকালটা আজকে শুরু হলো, যেটা হচ্ছে যে রাঙা সকালে দ্বিতীয় ঘন্টাটা আমাদের শুরু করলাম। আপনার বাবা যেটা বলছিলেন যে বাবা পড়াশোনা করতে পছন্দ করতেন, আপনি পড়াশোনা ভালো করেন সেটা চাইতেন, কিন্তু আপনি গান করেন সেটাও কিন্তু বাবা চাইতেন, এবং বাবার কাছেই অনেকটা আপনার হাতে খড়ি হয়েছে। এর পরবর্তীতে আপনি আর কার কার কাছে গান শেখা হয়েছে? আমি যখন আমার গ্রাম ছেড়ে রাজশাহী শহরে লেখাপড়ার উদ্দেশ্যে যাই, তখন সেখানেই আমার প্রয়াত ওস্তাদ হরিপদ দাস, ওস্তাদ আব্দুল জব্বার, তাদের সঙ্গে আমার প্রাতিষ্ঠানিক যেটাকে বলে পদ্ধতিগতভাবে গানের শিক্ষা, সেটা সূচনা হয়। এরপরে ওস্তাদ অমরেশ রায় চৌধুরী, ওস্তাদ রবিউল ইসলাম, তাদের কাছে আমার গানের তালিম নিয়েছি। এবং এখন অবধি আমার একজন সহপাঠী, তিনি সঙ্গীত জগতে বেশ পরিচিত ব্যক্তি, ওস্তাদ হারুনুর রশিদ, আচ্ছা। ওর নিক নাম কলিন আবার আমার ক্লাসমেট, তার কাছে এখনও আমি তালিম নিই। তো সেইভাবে পদ্ধতিগত সঙ্গীতের চর্চাটা আমার রাজশাহী থেকেই শুরু। জি স্যার, আমরা আরেকটা গান শুনতে পারি এখন? হ্যাঁ, নিশ্চয়ই। এটি রবীন্দ্রনাথের একটি গান। আমি ধরে নিয়েছিলাম যে পঞ্চকবির গান দিয়েই শেষ করব, কিন্তু পঞ্চকবির ঠিক আছে, রবীন্দ্রনাথের একটি হোক, তারপরে জি আমরা শুনি রবীন্দ্রনাথ থেকে। রবীন্দ্রনাথের আমার মন মানে না, দিন ও রজনী। আচ্ছা আচ্ছা। আপনি কি প্রথম অন্তরা পর্যন্তই তো গাবেন? যদি সময় না মানে তাহলে তো তাই জি করতে জি হবে। জি। আমার মন মানে না, দিন রজনী। আমার মন মানে না, আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। ওগো সজনী, আমার মন মানে না, দিন রজনী। আমার মন মানে না। সে সুধা বচন
সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মন হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। বাহ, চমৎকার চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম। রবীন্দ্র চর্চা কি দিয়ে আপনার গানের চর্চা শুরু হয়? বেসিক্যালি রবীন্দ্রনাথের গান দিয়ে আমার শুরু হয়। আচ্ছা আচ্ছা, এরপর নজরুল সঙ্গীতও শেখা হয়েছে আপনার? নজরুল সঙ্গীত আমি যেটা বলছিলাম যে রাজশাহীতে যখন এসে ক্লাসিক্যাল মিউজিকের প্রথম পার্টটা নিই, এরপরে আস্তে আস্তে নজরুলের গানের প্রতি আমার আকর্ষণটা বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারপর তো আপনি আধুনিক গানের দিকেও আপনার একটা ভালো আকর্ষণ ছিল। এখন যখন নজরুল এবং রবীন্দ্রনাথকে সত্যিকার অর্থে চর্চার ভেতরে আনলাম, এরপরে গান শোনার প্রবণতা থেকেই গান যখন বহু বিচিত্র মাত্রায় বাংলা গানের বিভিন্ন দিক শুনতে শুরু করলাম, তখন বলতে গেলে সবগুলোর দিকেই আকর্ষণ বেড়ে যায়। আচ্ছা। এবং আস্তে আস্তে নিজের গলায় সেগুলোকে তুলবার চেষ্টা করি, গান বেশি করে শুনি। এরপরে একটা পর্যায়ে এসে মনে হলো যে সবার গানকেই আমি চেষ্টা করে দেখব। জি, এবং আমরা সেটা আজকে দেখছি, আমরা পঞ্চকবির গানের শুনছি এবং রবীন্দ্রসঙ্গীত শুনছি, আমরা সব ধরনের গানই শুনবো। তবে তার আগে আমরা একটু মাছরাঙার সংবাদ জেনে আসি স্যার। দর্শক, মাছরাঙার সংবাদ জানতে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে নিপার কাছে। নিপা। দর্শক, মাছরাঙার সংবাদ জেনে আসার পর আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন একজন সঙ্গীত শিল্পী কমলেশ কুমার দাস। আমরা এখন কোন গানটি শুনবো? অতুল প্রসাদ সেনের কে আবার বাজায় বাঁশি। চমৎকার। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কে তুমি আনিলে জল করি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথব মালা, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হয় তুমি
নয়াময় লগো আসি ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী রহিতে আর পারিনি কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি। চমৎকার। এই যে এতদিন যাবত গান করছেন, বর্তমান ব্যস্ততা কি নিয়ে গানের সাথে? সাম্প্রতিক সময়ে আমি গানের ব্যাপারে নতুন একটি ভাবনার সঙ্গে যুক্ত আছি। সেটি হলো গান এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন? যদি কোনো শিল্পী মনে করেন যে তার কোনো একক অ্যালবাম তিনি বের করবেন, তাহলে এটা একটা কস্টলি গেম, রিটার্ন জিরো। কেন? যে মুহূর্তে এটি বাজারে আসছে সেই মুহূর্তে এটি খুব বড় বাজার পাবে এমন কোনো সুযোগ নেই। পাইরেসি হয়ে যাচ্ছে এবং অন্যান্য আরও নানা জটিলতা আছে, সেই প্রসঙ্গে নাইবা গেলাম। তো আমি এখন একটা নতুন ভাবনা ভেবেছি যে একটা নিজে গানের একটা স্টুডিও করব। আচ্ছা, তাতে যদি কোনো প্রোডাকশানে যেতে পারি, সেটা আমি আমার যেহেতু গ্রাম অঞ্চলে জন্ম, গ্রামের কিছু শিল্পীদের নিয়ে। আরেকটি হলো একেবারে ঘরোয়া আয়োজনে গানগুলোকে রেকর্ড করে এগুলোকে আপলোড করব ইউটিউবে, যেন গানগুলো একেবারে সুন্দর করে রেকর্ডেড অবস্থায় যেভাবে একটা অ্যালবামে এসে পেলে তারপরে শ্রোতার কাছে পৌঁছয়, তার আগেই ইউটিউবেও যেন যেতে পারে। কত বিচিত্রমুখী গান আমার নিজের তৈরি হতে পারে বা অন্যদের গাওয়া গানগুলো হতে পারে, সেগুলো কতভাবে আমরা তৈরি করতে পারি, তার একটা উদ্যোগের ভেতরে আমি এখন আছি। আপনার এই উদ্যোগের জন্য অগ্রিম সাধুবাদ জানাই। আমরা অবশ্যই সেগুলো শুনবো, শুনতে চাই আমরা। তবে এখন আমরা আরেকটি গান শুনবো। এখন কোন গানটি শুনবো স্যার? এখন আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান আছে, ওই মহাসিন্ধুর ওপার থেকে। চমৎকার গান, চমৎকার। আমাদের তার চেয়ে বেশি ভালো লাগছে, কি বলো সাইমা? একদম ঠিক। আমরা কি গানটি পুরোটা শুনবো? যদি আমাদের সময়ে, জি, আমরা পুরোটা শুনতে চাই। ওকে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, বলে আয় কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস প্রীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে।
কহিস পিছি ভূতের ব্যাগার খেটে মরিস মিছে দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন পরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে